হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো যে কবে আমাদের পঞ্চায়েতের নেক্সট ক্লাস শুরু হবে। তো আমি জানি লাস্ট 5 দিন হয়ে গেল আমি তোমাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসতে পারিনি, নিজের শারীরিক অসুস্থতার জন্য এবং কিছু অফিসিয়াল কাজের জন্য। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে ক্লাস ঠিকঠাক সময়ে আসবে। কয়েকটা দিন হয়তো একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তোমরা একটু 2 উইকস অপেক্ষা করে যাও। 2 উইকস মধ্যে আমি তোমাদের ক্লাস প্রোভাইড করব, কোনো অসুবিধা হবে না। আমার শারীরিক কিছু অসুস্থতার জন্য আমি ক্লাসটা এখন অবধি রেকর্ড করে উঠতে পারছি না বা লাইভ ক্লাসও করাতে পারছি না। তো কিছুদিন পর থেকে আবার ক্লাস শুরু করব। আমি তার মধ্যে একটু রিকভার করে নিই, তারপর আবার ক্লাস হবে একদম ঠিকঠাকভাবে। ঠিক আছে? তো ইন বিটুইন আমি তোমাদের আবার WBC মিসলেনিয়াসে যেটা প্র্যাকটিস ক্লাস শুরু করেছি সেটা ক্লাসটাও কমপ্লিট করব। তো আমি ক্লাস তোমাদের প্রোভাইড করব, কিন্তু একদম শিডিউল অনুযায়ী ক্লাসগুলো প্রোভাইড করতে পারবো না। তো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লাস লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ক্লাস দেখে নিতে পারবে। ওকে? টেলিগ্রামের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকি, আমি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। ওকে? এর সঙ্গে একটা কথা বলে রাখি, যারা স্পেশালি আইসিডিএস এর জন্য আইসিডিএস এক্সামের জন্য ওয়েট করে আছো, আইসিডিএস সুপারভাইজার বা আইসিডিএস অন্যান্য এক্সামের জন্য, তাদের বলবো যে তারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করুন, কারণ সেখানে আমি ডেলি বেসিসে তোমাদের ম্যাথস, ইংলিশ এবং বেঙ্গলি তিনটে সাবজেক্টই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে? রেগুলার 10টি বা 15টি করে কোশ্চেন দেওয়া হচ্ছে এবং যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? তো সেগুলোর জন্য অবশ্যই তোমরা জয়েন করো টেলিগ্রাম। এগুলো তোমরা বুঝতে পারবে পরীক্ষা লেগে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে। তো মিসেলেনিয়াস এক্সামের জন্য আমরা যে প্র্যাকটিস ক্লাস শুরু করেছি সেই ক্লাসের আজকে সপ্তম ক্লাস। ঠিক আছে? 7th ক্লাস আজকে শুরু করছি। এখানে আমরা সেট 7, যেখানে আমরা 121 থেকে 160 অব্দি প্রশ্ন রেখেছি। আমি হয়তো এই সেটে আমি বেশিক্ষণ সিটিং করতে পারছি না, তো আমি বেশি অঙ্ক হয়তো করাতে পারবো না। তো যে কটা অঙ্ক করাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রচণ্ড পরীক্ষায় আসার মতো এবং প্রিভিয়াস এক্সামে এসছেও সেরকম প্রশ্ন। ওকে? তো চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। দেখো প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে যে একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 20:21। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা আমরা ফুড এসআই 16 মার্চ 2024 শিফট থেকে নিয়ে এসেছি। ওকে, দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই প্রশ্নের উপর অনেক বড় বড় প্রশ্ন হয়, যেখানে বলা থাকে যে একটি জিনিসের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য স্পেসিফাই করা থাকে। ঠিক আছে? একটা জিনিসের ক্রয় মূল্য ১৬০০ টাকা, ১৫০০ টাকা, ১৫,০০০ টাকা, যা খুশি দেওয়া থাকুক না কেন, যখনই আমার কাছে রেশিও দেওয়া থাকবে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য রেশিও দেওয়া থাকবে। ঠিক আছে? সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যদি আমাকে লাভের শতাংশ বা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমার পার্টিকুলার প্রাইসের কোনো দরকার নেই। শুধুমাত্র এই রেশিও দিয়েই আমার প্রশ্নের গল্প চলে আসবে। আমাকে কি বলা হয়েছে? ক্রয় মূল্য মানে সিপি এবং বিক্রয় মূল্য মানে এসপি এর অনুপাত বলা হয়েছে। কত দাদা? 20:21। তার মানে 20 টাকা যদি আমার কস্ট প্রাইস হবে, ক্রয় মূল্য হয়, 21 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে দাদা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 20 আর 21-এর ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে এই 1 ইউনিট হয়ে যাবে আমার কি প্রফিট। আর প্রফিট সবসময় কার ওপর হয়? না, কস্ট প্রাইসের ওপর। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি কি করে নির্ণয় করবো? দাদা প্রফিট বাই কস্ট প্রাইস মানে 20 × 100, দ্যাটস ইট। মানে 5% হচ্ছে আমার প্রফিট। ইজ দ্যাট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশন 1 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান। আচ্ছা, তাহলে দেখো এ হচ্ছে একজন ভদ্রলোক। ঠিক আছে? এ এর 5%, তার মানে এর মানে তো গুণ, তাহলে এ ইন্টু 5% ইজিক্যাল টু বলা হয়েছে বি ইন্টু 15%, দ্যাটস ইট। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি সরাসরি কি পেয়ে যেতে পারি? রেশিও পেয়ে যেতে পারি। কিসের রেশিও? না, এ এর আর বি এর আয়ের রেশিও বা ইনকাম রেশিও। তাহলে ডাইরেক্ট বলবো যে এ বাই বি। এই যে কাজটা করে দেখাচ্ছি, এটা নেক্সট টাইম কিন্তু আর করবো না, আমি বুঝে গেছি যে এ বাই বি আমি সরাসরি বলতে পারি 15/5। 15/5, দেখো পার্সেন্টেজ এদিকেও আছে, পার্সেন্টেজ মানে 1/100, আর এখানেও পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে দুই থেকে আমি পার্সেন্টেজ কি করতে পারি? ক্যান্সেল আউট করতে পারি। ক্লিয়ার? এবং সেটাই করেছি। দেখো এ বাই বি ডাইরেক্ট আমি 15/5 লিখে দিয়েছি। মানে বি এর যে কোএফিসিয়েন্ট আর এ এর যে কোএফিসিয়েন্ট, এখান থেকে আমি সহজেই আমি এ বাই বি বের করতে পারি যে এ বাই বি হবে কি না, এ বাই বি হবে বি এর সঙ্গে যে বসে আছে সেটা বাই এ এর সঙ্গে যে বসে আছে সেটার আর ভাগ বা অনুপাত। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তার মানে এ বাই বি পেয়ে গেলাম কত? 3/1 ইজিলি। এবার দেখো নেক্সট স্টেটমেন্ট থেকে যে বি এর 10%
আয় সি এর 20% আয়ের সমান। তাহলে এখান থেকে আমি বি বাই সি এক কথায় বলতে পারি, একদম বলতে পারি। কি করে বলবো? না সি এর গায়ে যে বসে আছে 20 তাকে উপরে লিখবো, আর বি এর গায়ে যে বসে আছে 10 তাকে নিচে লিখবো। ব্যাস, বি বাই সি পেয়ে গেলাম কত? 20/10 মানে 2/1। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে বি এখানে হচ্ছে রেশিওতে 1 ইউনিট, আর এখানে বি হচ্ছে 2 ইউনিট। তাহলে দুটোকে তো সমান করতে হবে, তবেই তো আমি এ ইস টু বি ইস টু সি ডাইরেক্ট নির্ণয় করতে পারবো রেশিও নিয়মে। বলে দেয় একদম ঠিক। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? এখানে দেখো, এ কে আমি 1 থেকে 2 বানাতে পারি 2 দিয়ে গুণ করে। তাহলে এখানে সরি, বি কে আমি 1কে 2 দিয়ে গুণ করে 2 বানাতে পারি, কারণ এখানে বি এর ভ্যালু 2 আছে। তাহলে আমি এখানেও 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে আলটিমেট এ এর আয় কত হয়ে গেল? না 6। বি এর আয় কত হয়ে গেল? তখন 2। আর বি এর আয় এখানেও 2 হয়ে গেছে, তাহলে সি এর আয় কত? 1। তাহলে 6:2 2:1 হয়ে গেল এ ইস টু বি ইস টু সি, মানে এ বি এবং সি এর আয়ের অনুপাত। ক্লিয়ার? একদম ঠিক। যদি সি এর আয় 2000 টাকা হয়, তাহলে এ বি সি এর মোট আয় কত? তাহলে দেখতে পাচ্ছি যে এ বি সি এর মিলিত আয় এখানে রেশিওতে কত হচ্ছে? 6 + 2 8 + 1 9। তাহলে 9 ভ্যালু আমার নির্ণয় করতে হবে, যেখানে বলা হয়েছে সি এর আয় মানে 1 এর ভ্যালু বলা হয়েছে কত? 2000। তাহলে 9 এর ভ্যালু কত হবে? 18,000 টাকা। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম জলের মতো পরিষ্কার। অপশন 3 হয়ে গেল কারেক্ট আনসার। বলো, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। চলে যাই নেক্সট প্রশ্ন। দেখো, দারুণ একটা প্রশ্ন বলছে, আকাশ সকাল 2টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। আচ্ছা, এই ধরনের প্রশ্নের দারুণ একটা গল্প বলি আগে। দেখো, বলা হয়েছে আকাশ কোথা থেকে শুরু করেছে? না মুম্বাই থেকে শুরু করেছে। কোথায় যাচ্ছে? ব্যাঙ্গালোরে যাচ্ছে, কোনো ব্যাপার না। তাহলে এই হচ্ছে আমার মুম্বাই, আর এই হচ্ছে ব্যাঙ্গালোর। ওকে, এবার দেখা যাচ্ছে আকাশ সকাল 2টায় শুরু করলো, মানে হচ্ছে 2 AM এ স্টার্ট করেছে। পৌঁছেছে কটায়? সকাল 10টায়। 10 AM এ পৌঁছালো। ঠিক আছে? টোটাল কত টাইম লাগলো? 2 আর 10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8। তাহলে 8 ঘন্টা টাইম লেগেছে আকাশের এই মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে পৌঁছতে। ক্লিয়ার? তাহলে আমি ধরে নেব যে মুম্বাই আর ব্যাঙ্গালোরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8D। বলো দাদা কী করে, কেন হলো? সবসময় মনে রাখবে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাকে এমনই ধরতে হবে যাতে আমার কাটাকুটি করতে বা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমি বলবো সবসময়, যেখানে দেখবো প্রথম ভদ্রলোক যে সকাল 2টোয় স্টার্ট করলো এবং সকাল 10টায় পৌঁছালো, এই যে টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপের যে ভ্যালু, যে টাইমের যে ভ্যালু, যার কতক্ষণ টাইম লাগলো সেই সময়ের যে ভ্যালু, তার কোনো মাল্টিপল আমি ধরবো সবসময় ডিস্টেন্স। তাহলে 8 ঘন্টা টাইম লেগেছে, আমি ধরলাম 8D হচ্ছে ডিস্টেন্স। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। সিমিলারলি নেক্সট গল্প পড়ি, যে প্রকাশ কি করলো? সকাল 4টে ব্যাঙ্গালোর থেকে রওনা হলো। আচ্ছা, এবার দেখো প্রশ্নে গল্প শুরু হলো যে একজন আসছে সকাল 2টো থেকে, 2টোর সময় শুরু করছে। কোথা থেকে? মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছে। আর প্রকাশ যে ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করছে কটায়? না সে স্টার্ট করছে সকাল 4টে, 4 AM এ। তাহলে এখানে দুজনের কিন্তু টাইম এক নয়, দুজনের টাইম এক নয়। তাহলে যে 2 AM এ স্টার্ট করেছে সে 4 AM এ কিছুটা পথ এগিয়ে গেছে। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে দেখো 2 AM থেকে 4 AM, সাপোজ ধরলাম 4 AM এর সময় সে এখানে এসে পৌঁছেছে। কে সেটা? আকাশ। তাহলে আকাশ এখান থেকে এখানে এসে পৌঁছে গেছে 2 ঘন্টায়। হ্যাঁ কি না? তাহলে 2 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স গেছে? 8 ঘন্টায় সে 8D ডিস্টেন্স যায়। তাহলে 2 ঘন্টায় সে 2D ডিস্টেন্স যাবে। তাহলে বাকি ডিস্টেন্স পড়ে আছে কতটা? না বাকি ডিস্টেন্স পড়ে আছে আমার 6D। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে এবার দেখো, যখনই ধরনের প্রশ্ন দেখবো এবং যেখানে দেখবো একজন আগে স্টার্ট করেছে অপরজন পরে স্টার্ট করেছে, সেখানে পরে যে স্টার্ট করেছে সেই সময়ে আগের জন কতটা পথ এগিয়ে গেছে সেই ডিস্টেন্সটাকে আমি আগেই কমিয়ে দেবো। এই ডিস্টেন্সটা আমার অঙ্কের পার্টই রইল না। তাহলে এখন আমার 8D ডিস্টেন্স হয়ে গেল 60। তাহলে এই 60 ডিস্টেন্স দুজনকে মিলে কভার করতে হবে। ক্লিয়ার? এবার প্রশ্নে কি এসছে? না সকাল 4টে ব্যাঙ্গালোর থেকে রওনা হয়েছে এবং সে 11:30 এসে পৌঁছেছে কোথায়? মুম্বাইতে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবং আমার নির্ণয় করতে হবে কোন সময় একে অপরকে তারা অতিক্রম করবে। তাহলে অতিক্রম করার সময় কিন্তু মনে রাখতে হবে যে তাদের দুজনকে মিলে এই 60 ডিস্টেন্স কভার করতে হবে, এই ডিয়ার কোনো গল্প নেই। ওকে, তাহলে যখনই মিটিং টাইম আমার নির্ণয় করতে হয়, মানে মিটিং করার জন্য বা মিলিত হওয়ার জন্য কতক্ষণ টাইম লাগছে, ঠিক আছে, কতক্ষণ কতটা টাইম স্প্যান লাগছে, সেটা আমার ফর্মুলা কি? না তাদের মধ্যেকার ডিস্টেন্স, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। বলে দেয় একদম ঠিক, RS রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত তাদের মধ্যেকার? আমি বলবো 8D নয় 60, কারণ দুজনকে মিলে আমাকে 60 ডিস্টেন্স কভার করতে হচ্ছে এখন 60। এবার রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো? দেখো, প্রথমজন সকাল 2টায় শুরু করে, সকাল 10টায় পৌঁছে, মানে 8 ঘন্টা টাইম লাগে তার 8D ডিস্টেন্স কভার করতে। তাহলে
ইন্ডিভিজুয়াল স্পিড আমার নির্ণয় করতে হবে, রিলেটিভ স্পিড নির্ণয় করার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল স্পিড নির্ণয় করতে হবে, তারপর আমার নির্ণয় করতে হবে এদের স্পিডের যোগফল নির্ণয় করবো না বিয়োগফল নির্ণয় করবো। যোগফল কারণ নির্ণয় করবো, যদি তারা বিপরীত দিক থেকে আসে, এখানে বিপরীত দিক থেকে আসছে যোগ করবো, তাই স্পিডের যোগফল হয়ে যাবে রিলেটিভ স্পিড। যদি তারা একই দিকে আসতো তাহলে আমার কি করতে হতো, স্পিডের ডিফারেন্স নির্ণয় করতে হতো। ক্লিয়ার হলো? একদম ঠিক। তাহলে প্রথমজন দেখতে পাচ্ছি 8d ডিস্টেন্স ক্রস করছে, কত ঘন্টায়? 8 ঘন্টা। তাহলে প্রথমজন মানে আকাশের এটা স্পিড, ডিস্টেন্স বাই টাইম। আর নেক্সট ভদ্রলোক, সে 8d ডিস্টেন্সই ক্রস করছে কত ঘন্টায়? না 4টে ছাড়ছে 11:30 পৌঁছে, মানে 7.5 ঘন্টা, মানে 7.5 আওয়ার। ইটস নট ইউজ, একদম ঠিক, গল্প শেষ। এবার দেখো ডি এখানেও আছে, ডি এখানেও আছে, ডি এখানে আছে, ক্যান্সেল আউট হয়ে গেল, ব্যাস এক লাইনে এবার গল্প শেষ। এবার দেখো 6 রাখো, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে এইখানে এই দুটো 8কে কমন নিয়ে নাও, তাহলে নিচে কি পড়ে রইলো? নিচে পড়ে রইলো 8 কমন নিলে পড়ে থাকে 1/8 প্লাস 1/7.5। এবার দেখো যোগ করলে কি হচ্ছে, না এই 8 আর 7.5 হচ্ছে লসাগু, তাহলে উপরে 8 ইন্টু 7.5 লিখে দাও, আর নিচে 8 প্লাস 7.5 যোগ করলে কত হয়? 15.5। এটা লিখতে হয় না, এটা মুখোমুখি হয়ে যায়, ঠিক আছে? সামান্য একটুখানি যোগ বিয়োগের নলেজ দ্বারা দেখেই বলতে পারবে এটা কেন হচ্ছে। গল্প শেষ। এবার দেখো এখান থেকে পয়েন্ট আর এখান থেকে পয়েন্টকে হটিয়ে দাও। এবার দেখো 8 আর 8 তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 15 75, আর এখানে হচ্ছে 5 3 15, 5 1 31 হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস আমি ভেবে নেবো 31কে 30, আমাকে তো অ্যাপ্রক্স আনসার নির্ণয় করতে হবে কাছাকাছি। তাহলে অ্যাপ্রক্স আনসার দেখতে পাচ্ছি 15 2 30, 2 3 6, ঠিক আছে? তাহলে আলটিমেট 3 ঘন্টা পরে তারা কি করবে? মিট করবে 3 ঘন্টা পরে, 3 আওয়ার্স, ঠিক আছে? তাহলে কটার পর থেকে 3 আওয়ার্স? কারণ আমি তাদেরকে একই সময়ে এনেছিলাম, তাহলে একই সময় মানে কি, পরের জন একদম লাস্টে গিয়ে স্টার্ট করেছে, স্টার্ট করেছে 4 AM এ ব্যাঙ্গালোর থেকে, কে না প্রকাশ। তাহলে 4 AM থেকে সবসময় লাস্ট জন যখন স্টার্ট করেছে তারপর থেকে 3 ঘন্টা, তাহলে 4টের পর থেকে 3 ঘন্টা, মানে ঠিক নিয়ার অ্যাবাউট 7 আওয়ার, নিয়ার অ্যাবাউট 7 AM। তাহলে 7টার সময় তারা মিট করার কথা, কিন্তু 7টা এক্স্যাক্ট নয়, কারণ আমি এখানে কি ধরেছিলাম, মানে 31কে আমি 30 ধরেছিলাম, তাহলে নিচে আমি কি ধরেছিলাম? কম ধরেছিলাম, তাই জন্য আমার বেশি আনসার এসছে। তাহলে আমার আনসার 3 ঘন্টার থেকে একটু কম হওয়া উচিত, তাহলে 7টার থেকে একটু কম, মানে সকাল 6:54 দেখতে হচ্ছে, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার? বলতে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। যদি কারো ক্লিয়ার না হয় সে আমাকে কমেন্টে বলবে, আশা করবো প্রত্যেকের ক্লিয়ার হবে গল্পটা। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24। দুটি পাত্রে যথাক্রমে 3.2 এবং 6.5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। খুব ভালো কথা। কোন অনুপাতে এই মিশ্রণগুলো মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3? দেখো, এই ধরনের প্রশ্ন আলটিমেট বেস্ট প্রসেস হচ্ছে অ্যালিগেশন করা। আলটিমেট আমার কি বলা হয়েছে, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, ঠিক আছে? এখানেও মিল্ক ইজ টু ওয়াটার, মানে মিল্ক আর ওয়াটারের রেশিও বলা হয়েছে, দুধ এবং জলের অনুপাত। আর এখানেও মিল্ক আর ওয়াটারের কি বলা হয়েছে? রেশিও বলা হয়েছে। ফাইনালি একটা পাত্রতে মেশানো হচ্ছে মিশ্রণ নিয়ে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আসা হলো, সবটা নয়, কিছুটা পরিমাণ নিয়ে আসা হলো, আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আসা হলো। এবার নিয়ে আসার পর দেখা গেল যে এই পাত্রে যা মিল্ক আর ওয়াটারের রেশিও হয়েছে 4:3। ক্লিয়ার? তাহলে আমার বলা হয়েছে যে এখান থেকে যেটা নেওয়া হয়েছে, সাপোজ এক্স কোয়ান্টিটি নেওয়া হয়েছে, আর এখান থেকে ওয়াই কোয়ান্টিটি নেওয়া হয়েছে, তাহলে এদের রেশিও কত এটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ইন দ্যাট কেস আমি আইদার মিল্ক অথবা ওয়াটার নিয়ে কাজ করব প্রত্যেকটা জায়গায়। যদি আমি মিল্ক নিয়ে কাজ করি তাহলে বলবো প্রথম পাত্রে মিল্ক কত আছে, না দাদা 3 + 2 হচ্ছে টোটাল 5, মানে 5 মিশ্রণের মধ্যে 3 আছে এখানে মিল্ক, তাহলে প্রথম পাত্রে আমার মিল্ক আছে 3/5। পরের পাত্রে মিল্ক আছে কত, না পরের পাত্রে মিল্ক আছে 6/11। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, 6/11। তাহলে এদের আলটিমেট মিশ্রণ করার পরে ফাইনাল মিশ্রণ কত হচ্ছে 4:3, মানে হচ্ছে 4/7। ক্লিয়ার? তাহলে এবার যখন আমি এদের অ্যালিগেশন করব তাহলেই আমি পেয়ে যাব এক্স আর ওয়াই এর রেশিও। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তাহলে এবার এই ধরনের অ্যালিগেশনের ক্ষেত্রে কখনোই ভগ্নাংশ নিয়ে কাজ করবো না। আমি কি দেখবো, মানে দেখতে পাচ্ছি 5 ভগ্নাংশগুলোর হরে কে আছে, না 5 এখানে আছে, এখানে 11, আর বাবা এখানে 7। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে আমি 5 × 11 × 7 দিয়ে গুণ করে দেবো। তার মানে এখানে আমি 5 × 11 × 7 লিখবো, এখানেও 5 × 11 × 7 লিখবো। এগুলো কিন্তু বাবা মুখে মুখে হবে। এখানেও 5 × 11 × 7 লিখবো। তাহলে এবার আমাকে বলো, তাহলে এখান থেকে 5 ক্যান্সেল আউট হবে, এখান থেকে 11 ক্যান্সেল আউট হবে, এখান থেকে 7 ক্যান্সেল আউট হবে। এগুলো তুমি মুখোমুখি করতে পারবে। তাহলে আলটিমেটলি যদি এখান থেকে 5 ক্যান্সেল আউট হয়ে যে পড়ে থাকে এখানে কি 3 × 77, আর 3 × 77 মানে কত বলো? 3 × 77 মানে কত দাদা? 3 × 7 = 21, 2, 3 × 7 = 21,
2 হচ্ছে 23, 231। এখানে কত পড়ে থাকবে? 11 ক্যান্সেল আউট হয়ে গেছে, 6 হবে 30, 30 ইন্টু 7 মানে 210। একদম ঠিক। বলো 210, একদম ঠিক। নিচে কত পড়ে থাকবে? 7 7 ক্যান্সেল আউট হয়ে গেছে, 4 5 20 ইন্টু 11 মানে হচ্ছে কত? 220। বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। ব্যাস, এবার তো কত ইজি হয়ে গেল। তাহলে অ্যালিগেশন কি বলে? অ্যালিগেশন বলে যে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, 231 থেকে 220 বিয়োগ করতে হবে, করলে কত হবে? এখানে 11 হবে। আর এখানে 210, এখানে 220, 220 থেকে 210 বিয়োগ করবো, দ্যাট ইজ হয়ে যাবে 10। তাহলে এই হয়ে গেল 10:11। তার মানে এক্স আর ওয়াই এর রেশিও কত গেল? 10:11। কোথায় আছে? অপশন ডি। ক্লিয়ার? কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 25, 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। খুব ভালো কথা। বলছে যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে এক নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, তার নতুন গড় হবে 47। নতুন পর্যবেক্ষণটি হলো। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো রকম এক্স ধরে বা যোগ বিয়োগ গুণভাগ করে কোনো লাভ নেই। গড়ের অঙ্ক যারা প্রপারলি শিখতে চাও তাদের জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আমি একদম সুন্দরভাবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে গড় শিখিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসো এবং সেখানে প্লেলিস্টে দেখো, যেখানে আমি অ্যাভারেজ কমপ্লিট করিয়ে রেখেছি এবং সেখানে প্রত্যেকটা অঙ্ক সলভ দেখো, তোমাদের গড় একদম মুখস্থ হয়ে যাবে। ওকে, চলো। কি বলা হয়েছে? 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। তাহলে আমার কাছে প্রথমে 6টা জিনিস পর্যবেক্ষণ করছিলাম, এদের গড় বলা হয়েছে কত? 45.5। ঠিক আছে, লজিক দিয়ে ভাববে। এবার যদি পরবর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, মানে 6টা তো ছিল, এর সঙ্গে যদি একটা পর্যবেক্ষণ অ্যাড করা হয়, তাহলে নতুন গড় হয়ে গেল কত? 47। 47। তাহলে এই যে বাড়লো 45.5, আগে প্রত্যেকের কাছে ছিল, এখন প্রত্যেকের কাছে 47 হয়ে গেছে। যদি এই একজন ভদ্রলোক, সবসময় মাথায় রাখবো, যদি এই একজন ভদ্রলোক 45.5 ভ্যালু নিয়েই আসতো, তাহলে কখনোই এই ভ্যালুটা 47 হতো না, 45.5ই রয়ে যেত। তার মানে অবশ্যই এই একজন ভদ্রলোক 45.5 অপেক্ষা বেশি ভ্যালু নিয়ে আসছে, গ্রেটার দেন 45.5। হ্যাঁ কি না? সে যে ভ্যালুটা নিয়ে আসছে সেটা গ্রেটার দেন 45.5। একদম ঠিক। তাহলে আলটিমেট দেখি সে কতটা বেশি নিয়ে আসছে। 47 আর 45.5 মধ্যে ডিফারেন্স কত? 1.5। তাহলে এই 1.5 একজনকার ভ্যালু বেড়েছে। যখন মনে রাখবে যে অ্যাভারেজ ইনক্রিজ করেছে, অ্যাভারেজ মানে হচ্ছে প্রত্যেকের গল্প। তাহলে 45.5 প্রত্যেকের ভ্যালু ছিল, মানে প্রত্যেকের কাছে 45.5টা লজেন্স ছিল। এখন প্রত্যেকের কাছে 47টা লজেন্স হয়েছে, মানে প্রত্যেকের কাছে 1.5টা করে লজেন্স বেড়েছে, বা 1.5 করে লজেন্স বেড়েছে। তাহলে এই 1.5 প্রত্যেকের কাছে বাড়া মানে সেই বেশিটা কে নিয়ে এসছে? অবশ্যই কে নিয়ে এসছে? না, এই একজন ভদ্রলোক। বলে একদম ঠিক। তাহলে এই একজন ভদ্রলোক একজনের জন্য 1.5 বেশি নিয়ে এসছে। তাহলে টোটাল 6 + 1, 7 জনের জন্য কত বেশি নিয়ে এসছে? 1.5 ইন্টু 7। বলে একদম ঠিক। তাহলে 7 15 কত? 105, মানে 10.5 বেশি নিয়ে এসছে সে। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 10.5 কার থেকে বেশি নিয়ে এসছে? না, এই 45.5 এর থেকে। তাহলে এই একজন ভদ্রলোক অ্যাকচুয়ালি কত নিয়ে এসছে? না, 45.5 প্লাস 10.5। ইজ দ্যাট ক্লিয়ার? বলে দাও একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট কত হলো? 56। কোথায় আছে? অপশনটা। এবং এটাও ফুড এসআই 16 মার্চ 2024-এর প্রশ্ন। দারুণ একটা প্রশ্ন। ওকে, শুধুমাত্র যার কনসেপ্ট ক্লিয়ার আছে অ্যাভারেজের, সেই ধরনের প্রশ্ন এইভাবে ভাবতে পারবে, নাহলে এক্স ফেক্স ধরে গুণ ফোন করে একদম একাকার কাণ্ড করে ফেলবে। ঠিক আছে, সো বেটার আমরা এইভাবে এই ধরনের প্রশ্ন সলভ করব। চল, 126 বলছি, একটা নির্দিষ্ট মূল্য একটি জিনিসের একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? খুব ভালো করে বুঝবে। লাভ পার্সেন্টেজ 10% বলা হয়েছে, প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে কত দাদা? 10%। দাদা 10% প্রফিট মানে আমরা কি বুঝি? 10% প্রফিট মানে বুঝি যে 100 টাকায় 10 টাকা লাভ, তাই তো? এই কথাটা বুঝি তো আমরা। তাহলে আলটিমেট 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা করি। ফ্র্যাকশন ভ্যালু কি বলি? না, 100-র মধ্যে 10 লাভ। তাহলে এই 100-র মধ্যে 10 লাভ মানে 100 যদি আমার সিপি হয়, 10 হচ্ছে আমার প্রফিট। তাহলে এটাকে ছোট করে বলতে পারি যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। তার মানে 10 যদি আমার সিপি হয়, 1 প্রফিট। তার মানে আমি বলতে পারি যে সিপি যদি আমার 10 হয়, প্রফিট হয়েছে 1 টাকা, তাহলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে? 10 + 1 11। এটা তো আমরা বলে থাকি। বলে দেয় একদম ঠিক।
এই ভাবতে শেখো, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো, যে বলেছে জিনিসের একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে, দ্বিগুণ দামে বিক্রি করলে মানে আগে 11 বিক্রি করছিলাম, এখন আমার সেলিং প্রাইস কত হচ্ছে SP2 বা নিউ এসপি, এটা যদি SP1 করি, এটা হচ্ছে আমার SP2, নতুন এসপি হচ্ছে কি দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 11 দুগুণে কত হয়েছে 22 হয়েছে, ক্লিয়ার বলে দেয় একদম ঠিক। তাহলে এখনো তোমার সিপি তো 10ই আছে, সিপি তোমার চেঞ্জ হয়নি, তাহলে 10 সিপি সেটা 22 এসপিতে বিক্রি হচ্ছে, তাহলে 10-এর জিনিস 22-এ বিক্রি হচ্ছে, মানে লাভ কত, প্রফিট কত হচ্ছে দাদা 12, তাহলে 12 লাভ হচ্ছে কত না সিপি 10-এ, তাহলে কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে ইন্টু 100, তখন আলটিমেট নতুন প্রফিট হয়ে গেল 120%। বলো বোঝা যাচ্ছে? বলে একদম বোঝা যাচ্ছে, এতে কোনো আপত্তি নেই, অপশন 3 হল কারেক্ট আনসার। বলো, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের ভাবতে শিখতে হবে, তবেই কিন্তু আমরা আগে এগোতে পারবো, নাহলে না। চলো 127, একটি বাইক, একটি ভ্যান, একটি লরির গতির অনুপাত 3:5:2, ঠিক আছে? তাহলে এখানে বাইক আছে, ভ্যান আছে, আর লরি আছে, এদের কি দেওয়া হয়েছে না গতির অনুপাত বলা হয়েছে, স্পিড রেশিও 3:5:2। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। ভ্যানের গতি লরির গতির 250%, কোনো ব্যাপার না। বলেছে যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে, এই যাটাকে, যাটা হচ্ছে কে না যাটা অবশ্যই লরি, হ্যাঁ কি না? ভ্যানের গতি লরির গতির তুলনা, লরির গতির 250%, ওকে, তাহলে লাস্টে কে বসে যায়? লরির গতি, তাহলে যা মানে অবশ্যই হচ্ছে লরি, তাহলে লরি বলেছে কি 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে, তাহলে লরির গতি তো আমি এখান থেকে পেয়ে যাবো, যে আমরা জানি যে স্পিড অলওয়েজ কি হয় না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বলা হয়েছে 360 কিমি দূরত্ব যাচ্ছে সে কত ঘন্টায়? 12 ঘন্টায়, তাহলে 12×3=36, মানে 30 কিমি/আওয়ার, তাহলে লরির গতি পেয়েই গেলাম, আর লরির গতি হচ্ছে আলটিমেট 2কে রিপ্রেজেন্ট করে, তাহলে 2-এর ভ্যালু কত দাদা? 30 কিমি/আওয়ার। এনি ডাউট? বলে দেয় একদম ঠিক, ইন্টু 50, তাহলে 2কে 15 গুণ করলে 30 হয়, তাহলে 5কেও 15 গুণ করে দেবো, আর 3কেও 15 গুণ করে দেবো, তাহলে এদের ইন্ডিভিজুয়াল স্পিড পেয়ে যাবো। 5×15=75, 3×15=45, আমাকে নির্ণয় করতে হবে কি বাইক ও ভ্যানের গড় গতি কত, তাহলে গড় গতি আলটিমেট কি হবে? তাহলে বাইকের গতি 45, ভ্যানের গতি 75, তাহলে যেমন টোটাল গতি কত? 45 + 75 হচ্ছে কত? 120/2 হয়ে গেল আমার গড়, তাহলে আলটিমেট গড় কত হলো? 60 কিমি/আওয়ার। এনি ডাউট? কোনো ডাউট নেই, অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার, বা অপশান 1 হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 128, মনীষ যদি 20 কিমি/ঘন্টা দ্রুত হাঁটতেন, তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। দারুণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের ট্রিক্স অনেক আছে, ঠিক আছে, ভরে ভরে আছে, কিন্তু আমি যে গল্পটা বলবো তুমি সেই গল্পটি মাথায় রাখবে, আমি যে গল্পটা তোমায় বলবো তুমি সেই গল্পটি মাথায় রাখবে, এবং সেইভাবেই কিন্তু প্রশ্নের সলিউশন করতে হবে, ঠিক আছে? বলেছে মনীষ যদি 20 কিমি/ঘন্টা দ্রুত হাঁটতেন, তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। তুমি বলবে দাদা এখানে আমি দেখতে পাচ্ছি যে 600 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, 600 কিলোমিটার সে আগে একটা নির্দিষ্ট গতি যাচ্ছিল এক্স সাপোজ, ঠিক আছে, এখন সে 20 কিমি/ঘন্টা স্পিড বাড়িয়েছে, মানে এখন 600 কিমি যাচ্ছে সে x+20 এই স্পিডে, তাহলে আগের টাইম লাগতো 600/x, যেটা অবশ্যই আগের এখনের থেকে বেশি, কারণ এখন আমি স্পিড বাড়িয়েছি, তাহলে আমার টাইম কম লাগবে, তাহলে এখন টাইমটা বর্তমান টাইম, আর এই টাইমের ডিফারেন্স হচ্ছে কত? 1 ঘন্টা, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমি বার করে নিতে পারি সলিউশন করে, বা আমি এখান থেকে অপশন টেস্টও করতে পারি, ইজ নট ইট? বলে একদম ঠিক, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমার অনেক সময় ক্যালকুলেশন করতে সময় লাগতে পারে, কিন্তু আমি তোমাকে আর একটা গল্প বলবো যেটাতেও খুব সহজে প্রশ্নের আনসার হবে, এই টাইপটাও শিখে রাখো, কারণ এটা তোমাদের জানা দরকার। তো আলটিমেট তুমি বলো এখান থেকে আমি এক্স এর ভ্যালু বসিয়ে দিতে পারি, কারণ আমাকে এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে, হচ্ছে স্বাভাবিক গতি, স্বাভাবিক গতি হচ্ছে এক্স, ঠিক আছে, এটাকে বলা হয় ইউজুয়াল স্পিড, ইউজুয়াল স্পিড আমি এক্স ধরেছি, আর এখানে এক্স এর ভ্যালু আমি এখান থেকে আলটিমেট 4টে অপশন থেকে যেটা খুশি বসাতে পারি, আমাকে দেখতে হবে যে 600কে কাটে এরকম ভ্যালু বসাতে, 600কে 100 কাটে, 120ও কাটে, 150ও কাটে, 160 কাটে না, তাহলে এর আনসার হতে পারে না। এক্স এর ভ্যালু যদি 150 বসাই, এখানে দেখো 150 + 20 170, 170 60কে 600কে কাটবে না, এটাও আনসার হতে পারে না। 120 + 20 140, তার মানে 120ও আনসার হতে পারে না, পড়ে থাকে 100, তাহলে 600/100 মানে হচ্ছে 6, আর 600/120 মানে হচ্ছে কত দাদা? 5×12 = 60, 5, 6 - 5 করলে কত হয়? 1 হয়, এবং এটাই এখানে দেখতে পাচ্ছি, তাহলে আনসার হয়ে গেল অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার, অপশন 1।
ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 প্রসেস। নাম্বার 2 প্রসেস, আমরা খুব ভালো করে পড়েছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স, আমাদের অনেকবার আমি করিয়েছি, সেখানে আমি বারবার বলেছি যে যদি আমার কাছে এরকম বলা থাকে যে এত স্পিডে গেলে এত কম বা এত স্পিডে গেলে এত বেশি টাইম লাগছে, সেক্ষেত্রে আমার মেন ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যে ডিস্টেন্স ইজ ইকাল টু S1 ইন্টু S2 বাই স্পিড ডিফারেন্স বা S1 ডিফারেন্স S2 ইন্টু টাইম ডিফারেন্স। দিস ইজ আ মেন ফর্মুলা যেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো ডিস্টেন্স এখানে বলা হয়েছে 600, স্পিড 1 আর স্পিড 2 কারোর গল্প বলা নেই, আর স্পিড 1 আর স্পিড 2 এর ডিফারেন্স বলা হয়েছে কত, 20 কিমি পার ঘন্টা। আমাকে ডিফারেন্স কত হয়েছে স্পিডের, না স্পিড বাড়িয়েছি কত, 20 কিমি পার ঘন্টা, তাহলে বাই 20। আর টাইম কত বেশি লাগছে, না 1 ঘন্টা টাইম কম লাগছে, বাঁচাচ্ছি মানে কম লাগছে, তাহলে টাইম ডিফারেন্স অবশ্যই 1 ঘন্টা, বলে একদম ঠিক, গল্প শেষ এখানে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমি বলতে পারি যে S1 আর S2 গুণফল কত, 600 ইন্টু 20। এবার আমাকে S1 আর S2 মধ্যে ডিফারেন্স বলা হয়েছে কত, না এদের মধ্যে স্পিড ডিফারেন্স তো দেখতে পাচ্ছি 20 কিমি পার ঘন্টা, তাহলে স্পিড 1 আর স্পিড 2 এর ডিফারেন্স হচ্ছে 20 কিমি পার ঘন্টা, তাহলে এই যে গুণফলটাকে আমি এমনভাবে সাজাতে হবে এদের মধ্যে ডিফারেন্স 20 হয়। তাহলে দেখো 600 আর এখানে দেখতে পাচ্ছি 20, তাহলে আমি যদি বলি যে এখানে 60 ভাবি, এটাকে 200 ভাবি, এটাকে 60 ভাবি, এটাকে 200 ভাবি, 200 যদি 100 2 ধার নিয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 ধার নিলে এখানে 2 গুণ করে দেবো, তার মানে 120 ইন্টু 100 লিখতে পারি। আর 120 আর 100 মধ্যে ডিফারেন্স কত, 20, তাহলে আমার নির্ণয় করতে হবে ইউজুয়াল স্পিড, মানে এটা কম স্পিড, তাহলে কম স্পিড অবশ্যই 100। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক, তখন অপশন 1 হয়ে গেল কারেক্ট আনসার এখান থেকে। তাহলে এখান থেকে আমি দুটো জিনিসই দেখতে পেলাম যে আলটিমেট তার বর্তমান স্পিড কত আর ইউজুয়াল স্পিড কত। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ, যেটা আমার সব থেকে ভালো লাগে এবং তোমারও এই অ্যাপ্রোচটাকে জানা উচিত। এবং এই গল্পটা, এই জায়গাটা তোমাকে গ্র্যাব করতে হবে যে 600 ইন্টু 20কে কীভাবে রিপ্রেজেন্ট করলে বা কীভাবে দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখলে যাদের মধ্যে ডিফারেন্স 20 কিলোমিটার পার ঘন্টা হবে, যাদের মধ্যে ডিফারেন্স হবে 20, এমন দুটো সংখ্যার গুণফল যাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 এবং তাদের গুণফল হচ্ছে 600 ইন্টু 20 সঙ্গে সমান। ক্লিয়ার, বলে দেয় একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। 129, দুটি সংখ্যার যোগফল হলো 2490, যদি একটি সংখ্যা 6.5% অন্যটির 8.5%-এর সমান হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে, একটা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম, এতে কোনো আপত্তি ও কোনো আপত্তি নেই। বলছে একটি সংখ্যার 6.5%, একটু আগে করেছি, একটি সংখ্যার 6.5% মানে এক্স এর 6.5% ইজ ইকুয়াল টু ওয়াই এর 8.5%, হ্যাঁ কি না। তাহলে এক্ষেত্রে আমি এক্স আর ওয়াই এর রেশিও আমি খুব সহজে নির্ণয় করতে পারি। কি করা হবে, না এক্স এর জায়গায় বসে যাবে ওয়াই এর পাশে যে বসে আছে, তাই তো, অন্যটির 8.5, তাহলে অন্যটি মানে হচ্ছে ওয়াই, তাহলে এখানে 8.5 বসবে আর আগেরটা 6.5 বসবে, ব্যাস গল্প শেষ। এটাই হচ্ছে এক্স আর ওয়াই এর রেশিও। কাটাকুটি হচ্ছে 5 দিয়ে 5 17 85, দশমিক কেটে কুটে উড়ে গেল, আর এখানে 13 5 13 65, 17 প্লাস 13 যোগ করলে কত হয় দাদা, 17 আর 13 যোগ করলে হচ্ছে আমার 30, হ্যাঁ কি না। 30-এর ভ্যালু কত বলা হয়েছে, যোগফল বলা হয়েছে 2490, হ্যাঁ কি না। 0 0 কেটে গেল, 3 8 24, 83 গুণ। নির্ণয় করতে হবে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে 17, তাহলে 17 ভ্যালু 17 ইন্টু 83। ঠিক আছে, তার মানে ইউনিট ডিজিট কত হবে, 7 3 গুণ করলে 21, তার মানে ইউনিট ডিজিট হবে 1, শুধু ইউনিট ডিজিট দিয়ে গল্প শেষ। অপশন 3 এগুলো কারেক্ট আনসার। 130, এম সংখ্যার গড় হলো n টু দি পাওয়ার 4 এবং n সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, m প্লাস n সংখ্যার গড় কত। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নের মধ্যে কিছু নেই, এম সংখ্যার গড় বলা হয়েছে n টু দি পাওয়ার 4, খুব ভালো কথা। তাহলে এম সংখ্যার গড় যদি n টু দি পাওয়ার 4 হয়, তাহলে এম সংখ্যার টোটাল কত, এম সংখ্যার গড় হলো n টু দি পাওয়ার 4, তাহলে এম সংখ্যার টোটাল কত, সবসময় নাম্বার অফ অবজারভেশন ইন্টু একটার ভ্যালু, তাহলে এম ইন্টু n টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এমটি সংখ্যার টোটাল, একই নাম। এবং এন সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, এন সংখ্যার টোটাল কত, না n ইন্টু m টু দি পাওয়ার 4। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে এখানে এমটি সংখ্যার টোটাল পেয়ে গেলাম, এখানে এনটি সংখ্যার টোটাল পেয়ে গেলাম, তাহলে এম প্লাস এনটি সংখ্যার টোটাল কত হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে এখানে, তাহলে এটা হয়ে গেল এম প্লাস এনটি সংখ্যার টোটাল, তাহলে এম প্লাস এনটি সংখ্যার গড় কত, বাই এম প্লাস এন, গল্প শেষ। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এবার দেখো উপর থেকে আমি এম, এখান থেকে এম আর এখান থেকে এন কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকছে খুব ভালো করে বলবে, কমন গেলে পড়ে থাকছে ওপরে আমার, এখানে পড়ে থাকছে এম কিউব, এখানে এন কিউব পড়ে থাকছে, আমি আগে এম কিউব লিখলাম কারণ মধ্যখানে প্লাস আছে, আমি আগে এম কিউব লিখতে পারি পরে এন কিউব লিখবো, ঠিক আছে, এটা আমার প্রয়োজনের সুবিধার্থে। নিচে কি আছে, এম প্লাস এন। এবার বলো তো আমাকে এম কিউব প্লাস এন কিউবের ফর্মুলা কি, বলে কিছুই নয়, দারুণ ব্যাপার, এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন,
আর বাই নিচে এম প্লাস এন। তাহলে এই ভদ্রলোক তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল কি এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম। দেখতে পাচ্ছি অপশন 4, অপশন 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? আমরা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই, বোঝা গেছে তো? দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100, মানে তাদের বর্গের পার্থক্য 281, সংখ্যা দুটোর যোগফল কত? এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? এটা এখান থেকে নেক্সট ক্লাসে শুরু করব। আজকে ক্লাসে আমরা আপাতত 130 অবধি স্টপ করলাম। ওকে, নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে। এই ধরনের ক্লাসগুলো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে এবং খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তোমরা জাস্ট কিছুদিন একটু অ্যাডজাস্ট করে নাও, আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক, ঠিক আছে? তারপরে আমি আবার 15 দিনের মধ্যে তোমাদের জন্য আবার রেগুলার বেসিস যেভাবে ক্লাস করাচ্ছি ঠিক সেভাবে ক্লাস করাবো, কোনো আপত্তি নেই। ততদিন আমরা একটু কম ছোটো ছোটো করে 10টা করে বা 15টা করে আমরা অঙ্ক সলভ করবো। ওকে, চলো টাটা।